এই খবরদার, বাড়ির জিনিসপত্র ভাঙচুর করবে না একদম। যাও, মাথায় পানি ঢেলে ঠান্ডা হও। ছেলের বউ আসবে, বরণ করতে হবে। এমন পরিস্থিতিতে আপনি আমার সাথে মজা করছেন? বাড়ি থেকেই বেরিয়ে যাব আমি। তাদের কথার মধ্যেই জায়ান উপর থেকে নিচেই নেমে আসে। দুপুরে অফিস থেকে এসে এতক্ষণ ঘুমিয়েছিল জায়ান। ঘুম ঘুম চোখে মিনারা বেগমের দিকে তাকিয়ে বলে ওঠে। কি হলো তোমাদের? ঝগড়া করছো কেন? মিজানুর করিম টিভি অন করে দেয় জায়ানের উদ্দেশ্যে। একই নিউজ বারবার দেখানো হচ্ছে। জায়ান কোনো রিয়েকশন না দিয়ে সোফার ওপর আরাম করে বসে। মিনারা বেগম হতবাক হয়ে বললেন। কিছুই বলবি না? জায়ান ফুস করে একটা নিঃশ্বাস ফেলে বলে ওঠে। কি বলবো মা, ভালোবেসে জোর করে বিয়ে করেছে, এতে আর কি বলার আছে? তোমরা পারিবারিকভাবে মেনে নিলেই পারতে। মিজানুর করিম ভ্রু কুঁচকালেন। তিনি গম্ভীর গলে বলে ওঠেন। তাই তা দুজন দুজনকে পছন্দ করলে মেনে নিতাম। তোমার ভাইয়ের ভালোবাসা তো একপক্ষিক। সবুর করো এই ভেবে যে এখনো যেন মির্জাবাড়ির লোকেরা কেস ঠুকে দেয়নি। জায়ান বাবার সাথে আর তর্কে জড়ায় না। মিনারা বেগম রাগে গজ গজ করতে করতে বলে। আমি নিধিকে কোনো দিন মেনে নিব না, কিছুতেই না। কেন মানবে না মা? সমস্যাটা কই? জায়ানের কথায় মিনারা বেগম দ্বিগুণ রাগান্বিত হয়ে উত্তর দেয়। তুমি জানো না জায়েন সমস্যাটা কোথায়? ওই ধর্ষিতা মেয়ে কি করে করিম ভিলের বউ হতে পারে? কিছুতেই না। জায়ান মায়ের প্রতি রুষ্ট হয়ে যায় অনেক। সে বোঝানোর সুরে বলে। তোমার কি হলো মা? তুমি তো এমন ছিলে না। এত গুড মম তুমি বউ আসার আগেই টিপিক্যাল শাশুড়ি হয়ে গেলে। একবার ভাবো তো, নিধির জায়গায় তিথি থাকলে কি হতো? বাস্তবতায় মায়া দেখানো যায় না জায়ান। সব শেষে আমরা সামাজিক মানুষ, সমাজে বাস করি আমরা। মিজানুর করিম এবার শান্তভাবে বসে মিনারা বেগমকে বোঝাতে শুরু করলেন। মেনে নাও তো মিনা, ছেলেটা 34 বছরে একটা মাত্র বিয়ে করলো, তাও আবার জোর করে। মেয়ে যে সহজে তোমার ছেলের সাথে সংসার করবে তা 90 ভাগ সত্যি। আমাদের এখন ফারাদের পক্ষে থাকা দরকার। আর জায়ান তো আছেই, তাকে তুমি নিজের মনের মতো বউ এনে দিও। আর মেয়ের তো সামনেই বিয়ে। এসব ভুলনো কথায় দমলেন না মিনারা বেগম। তার উপর আরও খেপে গিয়ে বললেন তিথির বিয়েও তিনি আটকে দেবেন। মিজানুর করিম পড়লেন মহাবিপদে। জায়ানকে মিনমিনিয়ে বললেন। নিজের বিয়ের কথা বলে আপাতত সান্ত্বনা দে বাপ, নইলে আজ ভাই ভাবিকে বাড়িতে ঢুকতে পারবি না। জায়ান দীর্ঘশ্বাস ফেলে উপরে চলে যায়। ডার্ক নেভি ব্লু কালারের একটা শার্ট জড়িয়ে নিচে নেমে আসে সে। অতঃপর মায়ের দিকে তাকিয়ে হালকা হেসে বলে ওঠে। তোমার ছেলে আর ছেলের বউকে আনতে যাচ্ছি মা। বরণ করে নেয়ার জন্য প্রস্তুতি নাও। আর নিজের মনকে শক্ত করে গড়ে নাও, কারণ আমি কিছুদিন পরে ইনায়াকে বিয়ে করছি। কথাটা বলে জায়ান গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে পড়ে। বিস্ফোরণ ঘটিয়ে যায় করিম ভিলায়। মিনারা বেগম সম্বিত হয়ে যায় কিছুক্ষণের জন্য। জায়ান আবার এটা কি শোনালো? মিনারা বেগমের মাথা প্রায় ঘুরছে। তিনি পেছন ফিরে মিজানুল করিমের দিকে তাকালেন। মিজানুল করিম ইতিমধ্যে আবার আইসব্যাগ মাথায় চেপে ধরেছেন। ছেলের প্রথম কথায় খুশি হতে গিয়েও যে এত বড় ধাক্কা খাবেন সেটা তার জানা ছিল না। তিনি ভয়ার্ত চোখে মিনারা বেগমের দিকে তাকান। ছেলে তো আগুন নেভানোর বদলে তার উপর এক বস্তা তুষ ফেলে গেছে। এবার জাপানের সুনামি চলে এলেও এই আগুন থামবে বলে মনে হচ্ছে না। বাড়িটা কাঠের বাংলো বাড়ি। শহরের থেকে বেশ কিছুটা দূরেই। সন্ধ্যার পরে নির্জন হয়ে আসে চারপাশ। বাড়িটা ফাহাদকে তার দাদু ছোটবেলায় কিনে দিয়েছিলেন। ফাহাদের জন্য এটা নির্বিলি প্রাকৃতিক দৃশ্যের সাথে মিলে যাওয়ার বেস্ট একটা জোন। পুরো বাড়িটা জুড়ে সাদা বাতি চারপাশ আলোকিত করে রেখেছে। গোল আকৃতির কাঠের বাড়িটির একপাশে বড় লিভিং রুম। সেখানের কাঠের কারুকার্যের সোফা রাখা। লিভিং রুমের বিশালতার মাঝে এখন শুধু সোফাগুলোই ঠিক আছে। বাকি সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর সেগুলো করেছে নিধি। তখন রাস্তা থেকে সবাই ফাহাদের এই বাংলো বাড়িতে এসেছিল। এখানে কি ঘটবে তা নিধি আর ইনায়া ছাড়া সবাই অবগত ছিল। মাঝ রাস্তায় ঈশানকে অবশ্য নিধি জিজ্ঞেস করেছিল কোথায় যাচ্ছে তারা। ঈশানের একটাই ছোট্ট উত্তর ছিল তারা ঘুরতে যাচ্ছে। বাংলোতে এসে কাজী রেজিস্ট্রার দেখে ঘাবড়ে গিয়েছিল নিধি। তার হঠাৎ মনে পড়ে গিয়েছিল ফাহাদ সোহানা মির্জাকে কি বলেছিল। দুয়ে দুয়ে চার মেলালো ইনায়াও। তাদের ভাবনা সত্য হয় যখন সত্যি ফাহাদ বলে সে নিধিকে এক্ষুনি বিয়ে করবে। দ্বিমত পোষণ করা নিধি অনেক চেষ্টা করেছিল বিয়েটা আটকাতে। সাথে ইনায়াও। তার সাথে সবটাই এখন বাড়াবাড়ি মনে হয়েছিল। সে ফাহাদকে বোঝাতে চেয়েছিল ফাহাদ নিধির জন্য ঠিক হলেও এখন বিয়ের সঠিক সময় নয়। কিন্তু কি আর করার, তিথি আর ঈশানও ফাহাদের সাধেই ছিল।
শেষ মুহূর্তে নিধি কবুল বলেছিল ফাহাদের কথায়। নাভানের একটা ভিডিও দেখায় ফাহাদ নিধিকে। তার কথা ছিল জায়ান নাভানকে আটকে রেখেছে, নিধি যদি কবুল না বলে তাহলে খারাপ হয়ে যাবে। এ যাবৎ ইনায়াও দমে যায়। রাজনৈতিক নেতাদের আর বিশ্বাস কি? জায়ান গুন্ডা সব করতে পারে, কিন্তু আসল ফোকাস আছে বিয়ের পর নাভানকে সুস্থ সবল দেখে। নাভানের কাহিনী তাদের প্ল্যান অনুযায়ী ছিল। তৎক্ষণাৎ নিধি ভীষণ রেগে যায়। অতঃপর এই কাণ্ড ঘটায় বাংলোতে। অতিরিক্ত ডিসপায়ার হয়ে যাওয়ায় নিধিকে এখন ইনজেক্ট করে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। তিথি সোফায় বসে ফেক নীল ঠিক করছে। নিধিকে থামাতে গিয়ে তার অবস্থা খারাপ হয়ে গেছে। ইনায়া তার পাশে চুপচাপ বসে আছে। ঈশান নাভান দাঁড়িয়ে কথা বলছে। ঈশান ভয়ে ভয়ে নাভানকে বলে, যাই বলো ভাইয়া, আমি বাড়িতে যেতে পারবো না। বড়মা নিশ্চয়ই রণমূর্তি ধারণ করে আছে। কাজটা ঘটানোর আগে কই ছিল আপনার ভয়? এটা কি আদৌ ঠিক করেছেন আপনারা? নাভান কিছু বলার আগেই দুজনকে জিজ্ঞেস করে ইনায়া। দুজনেই চুপচাপ হয়ে থাকে। তিথি একটা দীর্ঘশ্বাস ফেলে ইনায়ার উদ্দেশ্যে বলে ওঠে, তুমি একটু বেশি টেনশন করছো ইয়ানা, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তিথি রিল্যাক্স মোড়ে বাড়ির বাইরে চলে যায়। ঈশানও তার পিছু নিল। ফাহাদ আপাতত নিধির কাছে আছে, জলদি বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইনায়া হলরুমে দাঁড়ানো নাভানের দিকে দৃষ্টিপাত করেছে। এই কদিনে চেহারার হাল খুবই করুণ হয়েছে নাভানের। চোখের নিচের কালো দাগ, ফর্সা মুখটা জল জল করছে। নাভান শান্ত পায়ে হেঁটে ইনায়ার সম্মুখীন হয়। জিভ দিয়ে নিচের ঠোঁট ভিজিয়ে হালকা হেসে বলে, আই নো ইনায়া, তুমি আজকের বিষয়টা স্বাভাবিকভাবে নিচ্ছ না, কিন্তু ফাহাদ নিধির জন্য পারফেক্ট। কলুষিত এই সমাজে নিধি পারফেক্ট জীবনসঙ্গী ছাড়া চলতে পারবে না। পদে পদে তার অতীতের সেদিন তাকে লোকজন মনে করিয়ে দেবে। ইনায়া দীর্ঘশ্বাস ফেলে। অতঃপর নাভানের প্রায় বিধে যাওয়া চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করে, তা আপনি জানেন না নিধি ফাহাদ ভাইকে পছন্দ করে না? কি করে এত কিছুর পর সে স্বাভাবিক থাকতে পারবে বলেন নাভান? একটু সময় দিতেন, জোর করে কিছুই ভালো হয় না। নাভান ম্লান হাসল। তারপর মিনমিন গলায় বলে ওঠে, আসলে জোর করে কিছুই ভালো হয় না। যেমন তুমি আর আমি, আবার কিছু ক্ষেত্রে হয়। আমি অধম আমার ভালোটা বুঝতে পারিনি। আশা করি নিধি আমার মতো ভুল করবে না, সে মেনে নেবে সবটা। বিয়েতে রাজি ছিলেন না আমায় বলতে পারতেন, আমি পিছু হাঁটতাম নাভান। কিন্তু বাবা মায়ের রাগ আপনি আমিও অবুঝের উপর ঝেড়েছেন। তারপর বউ থাকতে অন্য নারীর সংস্পর্শে ছিলেন আপনি, যা আমায় খুব পুড়িয়েছে নাভান। যদি বাবা মা থাকতো আপনার যাওয়ার পরের দিনই মির্জাবাড়ি থেকে নিয়ে আসতো আমায়, সেখানেই আপনার আর আমার সম্পর্কের রীতি ঘটতো। আর না, আপনি 9 মাস পর ফিরে এসে আমার কাছে মাফ চাইতেন। সবটা হয়েছে আমার কপালের জন্য, সেই জন্যই নিজের আত্মসম্মান গুটিয়ে আপনার বাড়িতে থাকতে হয়েছে আমায়। যাই হোক, সব শেষে ডিভোর্স তো হয়ে গেছে আমাদের। নাভান নিশ্চুপ হয়ে থাকলো। কথাগুলো চরম সত্য। নাভান ভাবল আসলে সে কানাডায় থাকা দিনগুলোতে একদিনও ইনায়ার কথা মনে করেনি। অদিতির সত্য জানার পরেও না, অদিতি না গেলে সে বাড়ির দিকে আসতো না। ইনফ্যাক্ট সে এসেছিল ইনায়াকে মুক্ত করতে। নাভান কিছু বলার আগে সেখানে আগমন ঘটে জায়ানের। ইনায়া তার দিকেও খ্যাপা দৃষ্টি নিক্ষেপ করে। জায়ান তা দেখে চমৎকার হাসলো। ইনায়া রেগে গিয়ে জায়ানের সামনে দাঁড়ায়। এসব কিছু আপনার প্ল্যান, তাই না? আপনি ফাহাদ ভাইকে উস্কেছেন? যার মাথায় বাস পড়ার মতো রিয়াকশন দিল। অসহায় মুখ করে বলে ওঠে, ট্রাস্ট মি হরিণী, আমি দুপুর থেকে সন্ধ্যা অবধি ঘুমিয়েছিলাম। খবর পেয়ে মাত্রই আসলাম। তুমি আমাকে মিথ্যা দোষারোপ করছো? আপনাদের বিশ্বাস নেই? কথাটা বলে ইনায়া নিধিকে যে রুমে রাখা হয়েছে সেখানে যায়। জায়ান দীর্ঘশ্বাস ফেলে ইনায়ার যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, তুমি আমাকে আজও ঠিকঠাক বুঝতে পারলে না দিদি। নাভান এতক্ষণ ইনায়া আর জায়ানের দিকে তাকিয়েছিল। তার মস্তিষ্কে শুধু ইনায়ার কথাই বাজছে। জায়ান ডান পাশে নাভানের দিকে লক্ষ্য করে। তারপর সামনে গিয়ে দাঁড়িয়ে অদিতির বিষয়ে জানতে চায়। নাভান জানায় অদিতি এখনও ভিডিও ফুটেজ দিয়ে ব্ল্যাকমেল করছে। জায়ান আর নাভানও সেই রুমের দিকে অগ্রসর হয়। ইনায়া রুমে ঢুকতেই দেখতে পায় ফাহাদ নিধির শিওরে বসে আছে। নিধি এখনও ঘুমিয়ে। ফাহাদ ইনায়াকে দেখে ম্লান হাসল। অতঃপর বলতে শুরু করলো, এই ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা ছিল না ইনায়া। বাবা মাও আমার পক্ষে ছিল না। এদিকে নাভানের বাড়ির লোকজনও বেঁকে বসেছিল। তারপর আবার অদিতি সেই নিধিকে লোক দিয়ে গ্যাংরেপ করিয়েছে, আবার সেইটার ফুটেজ দিয়ে ব্ল্যাকমেল করছে নাভানকে। অদিতি আমাদের হাতে ছোঁয়ার বাইরে। সে যদি একবার ভিডিও লিংক শেয়ার করে দেয়, বুঝতে পারছো কি হবে? নিধিকে পাওয়ার আকাঙ্ক্ষা আমার শেষ হয়ে যেত, তাই এই পদক্ষেপ। সব শুনে ইনায়া বাকরুদ্ধ হয়ে গেছে।
অদিতিকে আর কতভাবে ঘৃণা করা যায় তার সেটা জানা নেই। একটা বাচ্চা মেয়েকে তার আর নাওয়ানের মাঝে এনে সে ভুল করেছে। পরক্ষণে ইনায়ার মনে হলো এই সবের জন্য নাওয়ানই দায়ী। তার ভুলের মাসুল নিধিকে গুনতে হচ্ছে। নাওয়ানকে তার পরিবার অনেক সুযোগ দিয়েছিল অদিতিকে ছাড়তে, শেষ সুযোগটা ছিল ইনায়া, সেটাতেও নাওয়ান ব্যর্থ। কখনো কখনো কিছু ভুলের মাসুল অনেক কষ্টে দিতে হয়, আবারও কিছু ভুল নতুন ভোরের সন্ধান দেখায়। নাওয়ান সে ভোর দেখতে পারেনি। ইনায়া মলিন মুখে নিধির দিকে তাকালো। এই মেয়েটা কেন এত কিছু সাফার করবে? ইনায়া ভাবনায় মশগুল হতেই সেখানে নাওয়ান জায়ানের আগমন। জায়ান ফাহাদের পাশে এসে দাঁড়াতেই সে বলে ওঠে, কি ব্যাপার, বাড়িতে সবকিছু ঠিকঠাক আছে তো? মাকে বুঝিয়েছিস তো? জায়ানের মনে পড়ে বাড়ির কথা। সে তো মাকে বোঝাতে গিয়ে আরও আগুন জ্বালিয়ে এসেছে। তার হঠাৎ মিজানুল করিমের জন্য খুব মায়া হলো। না জানি তার বাবা কি সহ্য করছে। জায়ান ফাহাদের দিকে তাকিয়ে হাসি মুখে বলে ওঠে, সেসব বাদ দে, একটু তো ঝামেলা বাড়বে। তুমি এক কাজ করো, নিধিকে এক্ষুনি বাড়িতে নিয়ে চলো, ডোজ শেষ হবার আগেই। মায়ের বরণ বাদ, সে জেগে গেলে তোমার বাড়ি যেতে চাইবে কিনা সন্দেহ। ফাহাদ মাথা ঝাঁকায়। আসলে জায়ানের বুদ্ধি উত্তম। সে নাওয়ানকে বলল গাড়ি বের করতে। নাওয়ান যেতেই ফাহাদ নিধিকে কোলে তুলে নিল, তারপর অগ্রসর হয় বাইরে। জায়ান যেতে নিলেই ইনায়া তার সামনে এসে দাঁড়ায়। আপনি কি করে জানলেন নিধিকে ঘুমের ঔষধ ইনজেক্ট করা হয়েছে? জায়ান উত্তর দিল না। ইনায়ার দিকে তাকিয়ে হাসতে লাগলো। ইনায়া রেগে গিয়ে বলে উঠল, কারণটা আমিই বলছি। এসব প্ল্যান আপনার করা ছিল। এবারও কিচ্ছু বলল না জায়ান। ইনায়া শাসানোর ভঙ্গিতে বলে ওঠে, নিধির জ্ঞান ফিরলে আপনার নামটাই প্রথম বলবে, তারপর এবারে জিনিসপত্রের মতো আপনার অবস্থা হবে। জায়ানের হাসি আরও চওড়া হলো। ইনায়া বিরক্ত হয়ে বলে উঠল, আপনি একটা হিংস্র বাঘ। কথাটা বলে দরজার দিকে এগিয়ে গিয়েও থেমে যায় ইনায়া। আবার পিছু ফিরতে গেলেই জায়ান চওড়া গলায় বলে, ঘাড় ঘুরিয়ে পিছু ফিরো না নিরীহ হরিণী, এই বাঘ কিন্তু নিমিষেই বগল দাবা করে ফেলবে। ইনায়া আর ফিরল না। রাগ দেখিয়ে হনহন করে বেরিয়ে গেল। জায়ান এবার মুচকি হেসে ইনায়ার পথ অনুসরণ করে। নিধির গৃহপ্রবেশ ফাহাদের কোলে চড়েই হয়েছিল ঘুমন্ত অবস্থায়। মিনারা বেগম তখনকার শখেই আছেন। ফাহাদের কোলে নিধিকে দেখে কোনো বিস্ময় হলেন না মিনারা বেগম, নড়লেনও না। এক জায়গায় স্থির হয়ে বসেছিল। মিজানুর করিম একবার জোড়া চোখে তাকিয়েছিলেন মিনারা বেগমের দিকে, অতপর চোখের ইশারায় ছেলেকে উপরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন। সকাল সকাল ঘুম ভাঙে নিধির। আড়মোড়া ভেঙে আশেপাশে তাকাতেই হালকা বোঝা চোখ পুরোপুরি খুলে যায় তার। এ কোথায় আছে সে? পুরো মাস্টার বেডরুমে এক নজর চোখ বুলিয়ে তার পাশে শোয়া ফাহাদের দিকে তাকায় নিধি। তখনই মনে পড়ে কালকের ঘটে যাওয়া ঘটনাগুলো। ফাহাদ কি তবে তাকে বাড়িতে নিয়ে এসেছে? নিধি বেড থেকে নেমে ফাহাদের পাশটায় এসে দাঁড়ায়। ফাহাদ উপর হয়ে শান্তিমতো ঘুমোচ্ছে। নিধির সেটা সহ্য হলো না। পাশ থেকে এক জগ পানি ফাহাদের উপর ঢেলে দেয়। হঠাৎ শরীরে পানি পড়ায় ঘুম থেকে চমকে ওঠে ফাহাদ। ভালো করে চোখ খুলে সামনে তাকাতেই দীর্ঘশ্বাস ফেলে ফাহাদ। ঠোঁট উল্টে বলে ওঠে, বউ আসতেই ঘুমের 13টা বেজে গেল। থাক, ব্যাপারটা মন্দ নয়। তুমি এভাবেই আমার ঘুম ভাঙাবে কেমন? রাগটা দ্বিগুণ হলো নিধির। কিরমিরিয়ে বলে ওঠে, আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? তুমি বোধহয় ভুলে গেছো, কাল আমরা দুজনকে 3 কবুল বলে স্বীকার করেছি। তো সেই হিসেবে তুমি এখন থেকে আমার ঘরে ঘরণী হয়ে থাকবে। ফাহাদ সতেজ একটা হাসি দিয়ে এই কথাটা বলে ওঠে। নিধির রাগ যেন তরতর করে বাড়ছে। ফাহাদ চটজলদি বিছানা থেকে উঠে নিধির সামনে সোজা হয়ে দাঁড়ায়। ফাহাদের শরীরে কাপড় বলতে শুধুমাত্র একটা কালো ট্রাউজার প্যান্ট। সুদর্শন সুবিশাল দেহেতে কিছু পুরনো কাটা ছেঁড়ার দাগ বহমান। নিধির চোখে সামান্য কিছুক্ষণের জন্য পরে সেটা। তৎক্ষণাৎ সে চোখ সরিয়ে ফাহাদের দিকে তাকায়, তারপর কাট গলায় বলে ওঠে, মিথ্যে কথা বলছেন আপনারা সবাই। আমি এক্ষুনি আমার বাড়ি যাব। যেতে দে আমাকে, আমার বাড়িতে নিয়ে আসুন। এটাই তো তোমার বাড়ি। বারবার বাবার বাড়িকে নিজের বাড়ির দাবি করছো, সেটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হচ্ছে না। ফাহাদ এবার একটু গম্ভীর গলায় বলল কথাটা। নিধি হালকা তাচ্ছিল্য হেসে বলে ওঠে, আপনার কি মনে হয় আমি আপনার সাথে সংসার করব? মোটেও না। আমাকে এতদিন এভাবে আটকে রাখতে পারবেন আপনি? আমি ঠিক চলে যাব। তাহলে আর কি, শিকল মেধে তোমাকে এই রুমে বেঁধে রাখবো। নিধি রেগে গিয়ে ফাহাদের মুখোমুখি দাঁড়িয়ে কিছু বলতে যাবে, তার আগেই ফাহাদ তাকে 2 হাতে বুকে জড়িয়ে নেয়।
নিধি প্রথমে একটু শান্ত থাকলেও মুচড়ামুচড়ি শুরু করে দেয় ফাহাদের থেকে ছোটার জন্য, কিন্তু ফাহাদ আরও টাইট করে ধরে রাখে নিধিকে। ফাহাদের উদম শরীরে পুরুষালী গন্ধে নিধি সম্মোহনীর ন্যায় বুক থেকে মাথা উঠিয়ে ফাহাদের চোখের দিকে তাকালো। এমন একটা সুযোগের সন্ধানে হয়তো ছিল ফাহাদ। ঘাড় নামিয়ে মিলিত করল দুজোড়া ওষ্ঠদ্বয়। চমকিত নয়ন জোড়া আরও চমকে গেল নিধির। হঠাৎ করে তার শরীর কাঁপতে শুরু করে। যে কম্পনের অস্তিত্ব ফাহাদও খুঁজে নেয়। সে তড়িৎ গতিতে নিধিকে ছেড়ে দেয়। ফাহাদ বুঝল সে এটা ভুল করে ফেলেছে। নিধিকে নর্মাল করতে হালকা হেসে বলে ওঠে, সব দোষ তোমার ঘরুনি। আদর পাওয়ার জন্য আমার কাছে চলে এসেছো, পরের বার নিজেকে কন্ট্রোল করো। এটা বলে ফাহাদ কোনো রকম নিধির সামনে থেকে কেটে ওয়াশরুমে ঢুকলো। দরজা লাগিয়ে কিছুক্ষণ পরেই শুনতে পেল রুমে ভাঙচুরের আওয়াজ। ফাহাদ সেটাতে মন না দিয়ে ফ্রেশ হয়ে 30 মিনিট পরে আসে। যা ভেবেছে তাই। রুমের দফা রফা করে ফেলেছে নিধি। এই মেয়ের রাগ হলে জিনিসপত্রের উপর ঝাল মেটায়। ফাহাদ অসহায় মুখে নিধির দিকে তাকালো। তার এত সুন্দর ডেকোরেশন করা রুমের একই হাল করেছে নিধি। নিধি রাগে ফোঁস করে ফাহাদের দিকে এগিয়ে যায়। আমাকে যেতে না দিলে আপনার পুরো বাড়িতে রণক্ষেত্র বানিয়ে ফেলবো আমি। ফাহাদ তাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বলে ওঠে, তাই করো, ভেঙে ফেলো সব। জিনিসপত্রগুলো পুরনো ছিল বটে, ভাবছি যৌতুক হিসেবে তোমার বাবার থেকে এই পুরো বাড়ির ফার্নিচার নিয়ে আসবো, কি বলো? নিধি উত্তর দিল না। ফাহাদ সাবধানে পা ফেলে আলমারির ড্রয়ার থেকে একটা কাপড়ের ব্যাগ এনে দেয় নিধিকে। নিধি কোনো কথা না বলে সেটা নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়, কারণ গত দুদিনে এখনও একই কাপড় পরনের তার। ফাহাদ দীর্ঘশ্বাস ফেলে ফোন হাতে তুলে নেয়। রুমটাকে ঠিক করার দরকার। ইনেয়া ক্লাস কমপ্লিট না করে ভার্সিটি থেকে বেরিয়ে এসেছে। তিথি কারণ জিজ্ঞেস করলে বলে এসেছে তার ভালো লাগছে না। হোস্টেলেও সে ফিরেনি। রাস্তা দিয়ে এক মনে সামনে হেঁটে যাচ্ছে। মন খারাপটা অনেক তার। গতকাল শেষ রাতের দিকে একটু বৃষ্টি হওয়ার দরুন পিচঢালা রাস্তা সামান্য ভিজে রয়েছে। এখনও প্রচুর বাতাস বইছে চারদিকে। রাস্তার দুপাশে সারিবদ্ধ ভিজে গাছগুলো যেন সতেজতা বজায় রেখে চলেছে। মাঝে মধ্যে 2-1 ফোঁটা পানি ইনার ওনা ঢাকা মাথায় পড়ছে। এমন দৃশ্যে মন ভালো হলো না ইনার। বাস স্টপ থেকে বাসে উঠে পড়ে সে। গন্তব্য তার পুরান ঢাকার দিকে। বাবা মার মৃত্যুর আজ 1 বছর পূর্ণ হয়েছে। আজ যেন একটু বেশি তাদের কথা মনে পড়ছে ইনার। তাদের পারিবারিক কবরস্থানেই ইনার বাবা মাকে দাফন করা হয়েছে। আজ উদ্দেশ্য বাবা মায়ের কবর জিয়ারত করা। বাসের জানালা দিয়ে বাইরে তাকায় ইনেয়া। গুড়ি গুড়ি বৃষ্টি আবার শুরু হয়েছে। তার ছিঁড়ে ফোটা ইনেয়ার মুখে এসে লাগছে, কিন্তু জানালাটা বন্ধ করে না সে। চোখ বন্ধ করে থাকে ইনেয়া। আমি বিশাল আকাশের জমে থাকা ঘন কালো আধারের মেঘ। তুমি সেই মেঘের 1 ফোঁটা বৃষ্টি। সে তুমি আমি হতেই সৃষ্টি। তবুও কত দূর তোমার আমার। সেটা কি ভাগ্য নাকি তোমার জন্য? হঠাৎ এমতা কথা শুনে চোখ মেলে তাকায় ইনেয়া। বাসের পাশে জায়ানের কালো মার্সিডিস। জায়ান ড্রাইভিং সিটে বসা, চোখ তার ইনেয়ার দিকে। মুখে দুষ্টু হাসি। ইনেয়ার মুখে হালকা বৃষ্টির পানিগুলো সে মুছে নেয়। ইনেয়া গম্ভীর চোখে জায়ানের দিকে তাকায়। জ্যামে পড়ে এই লোকের এখন ছন্দ বলতে মন চাইছে। ইনেয়া মৃদুস্বরে জিজ্ঞেস করে ওঠে, কি চাই? আমায় কেন ফলো করছেন? জায়ান বাঁকা হাসে সরু দৃষ্টি দিয়ে আবার জিজ্ঞেস করে, কই বললে না তো, দূরত্ব কি ভাগ্য নাকি তোমার জন্য? ইনেয়া কোনো উত্তর দেয় না। যানবাহনের হর্ন, মানুষের কোলাহল আপাতত যেন তার কাছে সব মিউট হয়ে আছে। এমনকি জায়ানের কথাও। জায়ান সিটে হেলান দিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করে, তা আমার থেকে পালানোর জন্য শহর ছাড়ছো না তো? ইনেয়া ভ্রুকুটি কুঞ্চিত করে আশেপাশে তাকায়, আবার ঘাড় নিচু করে জায়ানের পানে তাকিয়ে হালকা স্বরে বলল, আমি আপনাকে এতটাও ভয় পাই না যে আমাকে শহর ছাড়তে হবে। আমি পুরান ঢাকায় যাচ্ছি। সাহস তো মন্দ নয়। তুমি একা কেন যাচ্ছ? তিথিকে তো নিয়ে যেতে পারতে। থেমে গিয়ে মনটা নরম করে ফেলল ইনেয়া। তারপর মৃদু কম্পিত স্বরে বলে ওঠে, আজ বাবা মায়ের মৃত্যুবার্ষিকী, তাদের কথা একটু বেশি মনে পড়ছে। জায়ান আর কিছু বলল না। সুন্দর মলিন মুখটার দিকে তাকিয়ে গলা উঁচিয়ে বলে ওঠে, জলদি ফিরে এসো। আজ দরকারি কাজে পড়ে গেছি, না হলে সঙ্গে যেতাম। ইনেয়া হালকা ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখতে পায় জায়ানের গাড়ি পেছনের জিপে করে বসে আছে তার ছেলেপুলেরা। ইনেয়া তাকাতেই 32 পাটি দাঁত বের করে সবকটা সালাম দিয়ে ওঠে। এহেন কাণ্ডে ইনেয়া হকচকিয়ে যায় হঠাৎ। কিছু মানুষ ও লক্ষ্য করেছে সেগুলো। পাবলিক প্লেসে আসলে এটা অসহ্যকর। ইনেয়া দেখে সব কটার হাতে হকস্টিক। ইনেয়া নাক ফুলিয়ে জিজ্ঞেস করে,
গুন্ডামি অব্যাহত রয়েছে এখনো? তা আমি আবার কবে ভালো ছিলাম? তুমি কি ইদানিং আমাকে ভালো মানুষ ভেবেছো? প্রেমে পড়ে যাওনি তো আবার? ইনা হতভম্ব হয়ে গেছে এমন কথায়। মুখ ভেঙে সামনে তাকায় সে, আর কোনো কথা বলবে না। বাসের কিছু লোক তাকিয়ে আছে ইনায়ের দিকে। ইনায়ার আর সেদিকে ফিরে না। জ্যাম ছাড়তেই দুজন দুজনের গন্তব্যে যেতে শুরু করে। মির্জাবাড়ির পরিবেশ কিছুটা শান্ত আছে আপাতত। গতকাল নাওয়ান আর ঈশানকে খুব বকেছিল বাড়ির সবাই। সোহানা মির্জা হতবাক ছেলের কাণ্ডে। অতপর নাওয়ান বোঝানোর পর কিছুটা স্থির হয়েছে তিনি। আয়শা মির্জা একটু খুশি হলেও টেনশনে আছেন। পরের বাড়িতে তার নাতনির কি না কি হাল হবে কে জানে। তারপরও নাওয়ানের কথায় অনেক বিশ্বাস রেখেছেন তিনি। আজ তারা সবাই করিম ভিলায় যাবেন। নিধির সাথে এত কিছু ঘটে গেছে, হঠাৎ করে এখন সে এই পরিস্থিতি কিভাবে নিজেকে ঠিক রাখবে। সকাল সকাল বাড়ির সবাইকে একসাথে বের হতে দেখে নাওয়ান আর ঈশান একে অপরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। ঈশান কিছু বলবে না বলে পণ করেছে। কালকে তার বাবা নওয়াজ মির্জা সবার স্বরে কান মলে দিয়েছিল। নিপা তাদের সামনে এসে তাড়াহুড়ো করে বললেন, তোরা উঠছিস না কেন? তাড়াতাড়ি চল। আচ্ছা মা, কি দরকার এভাবে এখন তাদের বাড়িতে গিয়ে হামলা দেবার, যদি তোমাদের আপন হতে হয়? ঈশানের বোকা কথায় নিপা যেন রেগে গেল ভীষণ। সে দাঁত কিরমিরিয়ে বলে উঠলেন, অপমান করবে মানে? সাথে যে পুলিশ নিয়ে যাব সেটা কি তোরা জানিস না? কি পুলিশ? দুজনের মাথায় যেন বাড়ি পড়ে। নাভান নাহিদ মির্জার দিকে অসহায় মুখে বলল, এসব কি বাবা? এটা করলে কিন্তু আমরা ফেসে যাব। নাহিদ মির্জা একটু হেসে বলে ওঠে, দেখো, যদি ভালোই ভালো নিধিকে ছেড়ে দিই তো ভালো, না হলে আমার আর কিছু করার নেই। নাভান সোহানা মির্জার দিকে তাকিয়ে অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে বলে, তোমাকে বলেছিলাম ফাহাদ নিধির জন্য পারফেক্ট। সোহানা মির্জা নিজের মতো কাজ করে যাচ্ছেন। নাভানের কথার উত্তর দেন না। নাভান রেগে নিজের রুমে চলে আসে। ভেবেছিল এভাবে বিয়ে হলে পরিবার মেনে নেবে নিধি ও আপত্তি থাকবে না, কিন্তু সব গোলমেলে হয়ে যাচ্ছে। হঠাৎ হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন বেজে ওঠায়। নাভান ফোন বের করে। মেসেজটা দেখেই নাভানের কুঁচকানো কপাল শুরু হয়ে যায়। অস্ফুট গলায় শুধু উচ্চারণ করে, এনা। মির্জাবাড়ির সবাই এখন করিম ভিলায় আছে। সকলের মুখ থমথমে অবস্থায়। মিনারা বেগম গতকাল থেকে ফাহাদের সাথে একটা কথাও বলেননি। তিনিও বেশ শান্তই আছেন আপাতত। সকালবেলায় ফাহাদ নতুন ফার্নিচার এনে রুমের লোকজন দিয়ে সেট করা ছিল। মিজানুল করিম ছেলের রুমের হাল দেখে উচ্চস্বরে হেসেছিলেন। বুঝিয়েছেন ফাহাদকে বিয়ে করে এবার বোঝ মজা। ফাহাদ খালি গায়ে এতক্ষণ লোকজনের সাথে সবকিছু ঠিকঠাক করতেই মির্জাবাড়ির লোকেরা আসেন বাড়িতে। নিধি মাকে দেখেই তার কোল জড়িয়ে শুয়ে পড়ে। এখনও একই অবস্থায় আছে। ফাহাদ এখনও খালি গায়ে দিব্যি তাদের সামনে বসে আছে, কারণ সে শরীরে কিছু জড়ানোর সময় পায়নি। নাহিদ মির্জা এসেই নিধিকে নিয়ে যাওয়ার কথা তুলেছেন। ফাহাদও এক কথায় সেটা নাকচ করে দিয়েছে। এই নিয়ে কিছু কথা কাটাকাটি হয়েছে দুই পরিবারের মধ্যে। মিজানুল করিম নওয়াজ মির্জা আর নাহিদ মির্জাকে বোঝানোর স্বরূপ বলে উঠল, দেখুন ভাই, বিয়েটা তো ছেলে খেলা নয়। যেভাবে হোক বিয়েটা তো হয়েছে, সেটা আমাদের মানতে হবে। ঝগড়া বিবাদ করে সমস্যা বাড়িয়ে লাভ নেই আর কোনো। নাহিদ মির্জা মিজানুল করিমের কথায় মাথা ঝুঁকালেন কিছুটা, তারপর গম্ভীর গলায় বলে ওঠেন, তা ঠিক, কিন্তু এখন নিজের মনে যা অবস্থা, সে নিজেকে কখনো ভালো করে কমা থেকে বের করতে পারেনি। এই অবস্থায় এমন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া নিজের জন্য খুব একটা ভালো হবে না বলে আমি মনে করছি। নিধি যেহেতু চাইছে ও যাক আমার সাথে, বাকিটা সে সুস্থ মাথায় ভেবে দেখবে ফাহাদের সাথে সংসার করবে কি না। নাহিদ মির্জার কথা শেষ হতেই ফাহাদ খ্যাপা ষাঁড়ের ন্যায় বলে উঠল, আমি নিধিকে যেতে দিচ্ছি না কোথাও, সে চাইলেও না। সোহানা মির্জা এতক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস সেরে ফাহাদের দিকে তাকায়। শান্ত গলায় তাকে বলে ওঠে, আমাদের মেয়ে যেহেতু যেতে চাইছে তাতে তুমি বাধা দিতে পারো না। জোর করে কিছুই হয় না। তুমি নিধিকে জোর করে মিথ্যে বলে বিয়ে করেছো, সেটা উচিত হয়নি। গার্ডিয়ান হিসেবে এখন আমরা যা চাইবো তাই হবে। ফাহাদের পাশে বসা আয়শা মির্জা বসে বসে পাঁচ জিবোচ্ছেন। তার এই বাড়িতে এসে মত ঘুরে গেছে। তিনি এখন জোর করে হলেও নিধিকে এই বাড়িতে রেখে যাবেন, মনে মনে সেটাই আড়ছেন। ফাহাদ সোহানা মির্জার কথায় নাখোশ হয়ে বলল, আইন অনুযায়ী আর ধর্মমতে নিধির গার্ডিয়ান এখন আমি। ওর আমার কথা অনুযায়ী চলতে হবে, সেটাতে আপনারা বাধা দিতে পারবেন না। আমি থাকবো না আপনার সাথে, বাড়িতে গিয়ে আপনাকে ডিভোর্স দিয়ে দেবো।
হঠাৎ করে মুখ উঠিয়ে বলে ওঠে নিধি। ফাহাদ ভ্রুকুচকে নিধির দিকে তাকালো। ডিভোর্স দেবে মানে কি? না, তার বউকে আর মির্জা বাড়ির সংস্পর্শে রাখা যাবে না। গলার জোর অনেক বেড়ে গিয়েছে। ফাহাদ কিরমিরিয়ে কিছু বলতে যাবেন, তার আগেই আয়শা মির্জা খেকিয়ে ওঠেন। চুপ করো তোমরা সবাই, আমি এখানে আছি না তো কি? নাহিদ, নাজ, আমি ভাবছি নিধিকে আমরা নেব না, বিয়ে তো একেবারে হয়, সম্পর্কটাকে একটা সুযোগ দেই আমরা। মিজানুল করিম হ্যাঁ মিলালেন ওনার সাথে। ফাহাদ খুশি হলো অনেক। দাদি তার কাজ সহজ করে দেবে মনে হয়। নিধির মাথায় যেন বাস পড়ল। দাদি কি বলছে এইসব? সুহানা মির্জাও অবাক হলেন। আয়শা মির্জা হঠাৎ মত ঘোরালেন কেন? দাদি কি বলছো এসব? মা, আপনার মাথা ঠিক আছে তো? আয়শা মির্জা সোহানা আর নিধির কথায় কোনো গুরুত্ব দিলেন না। ছেলেদের দিকে তাকিয়ে আবার বলে উঠল, শুনছিস কি বলছি? এই নিয়ে আর কোনো কথা শুনতে চাইছি না। নাহিদ মির্জা আর নওয়াজ মির্জা একে অপরের দিকে তাকালেন। আয়শা মির্জার মতিগতি হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়। নওয়াজ মির্জা শান্ত গলায় বলেন, মা, এখানে নিধির মতের গুরুত্ব বেশি। ও যেটা চায় সেটাই হওয়া উচিত। রাখ তোর মত চাওয়া, সে তো জানেই না তার ভালো কোনটাই। এতক্ষণ নীরব ভূমিকা পালন করা নিপা এবার মুখ খুলল। তিনি ভ্রুকুচকে আয়শা মির্জাকে জিজ্ঞেস করে ওঠে। আয়শা মির্জা মুখ ভেঙালেন। কথার কোনো উত্তর না দিয়ে তার পাশে বসা ফাহাদের দিকে তাকালেন। এদিকে পরিবেশ ঠান্ডা করে দিয়েছেন আয়শা মির্জা। নিধি মায়ের আঁচল ধরে বারবার বলছে তাকে নিয়ে যেতে। ফাহাদ আয়শা মির্জার গাল ধরে ফিসফিস করে বলে ওঠে, ধন্যবাদ দাদি আমার বউকে দিয়ে যাবার জন্য। আয়শা মির্জা হাসলেন কিছুটা, অতঃপর ফাহাদের দিকে তাকিয়ে এবার ভ্রু কুঁচকালেন। গম্ভীর কণ্ঠে আস্তে করে জিজ্ঞেস করলেন, তা নাচ জামাই, তোমার কাপড় কই? এমন খালি গায়ে ঘুরছো কিসের জন্য? বেশ আছে দাদি, কি আর বলবো। কালকে থেকে তো আপনার নাতনি আমাকে কাপড় পরতেই দিচ্ছে না, আর এখন আপনাদের দেখে ঢং করছে। আয়শা মির্জা অবাকের ভঙ্গিতে বলে ওঠেন, সত্যি? ফাহাদ হাসি মুখে মাথা নাড়ায়। এখন তো আর আয়শা মির্জা নিধিকে আরও আগে নেবে না। স্বামীর সাথে এখন থাকাটাই তার জন্য উত্তম। নিধির ফাহাদের এমন মিথ্যে কথায় হা হয়ে গেল। রাগীর দৃষ্টিতে ফাহাদের পানে তাকায় সে। হঠাৎ করেই ফাহাদের ফোনে জায়ানের কল আসে। ফাহাদ ফোন রিসিভ করে ভ্রু কুঁচকে ফেলে খানিকটা। তারপর হন্তদন্ত হয়ে উপরে গিয়ে গায়ের শার্ট জড়িয়ে আসে। মিনারা বেগম ছেলের এমন তাড়াহুড়ো দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করেন, কোথায় যাচ্ছিস? কোনো সমস্যা? জায়ান ঠিক আছে তো? জায়ান ঠিক আছে মা, এনায়া কিডন্যাপ হয়েছে, আমি আসছি। এই বলে ফাহাদ হন্তদন্ত হয়ে বাড়ির সবাই যায়। পরিস্থিতি এখন অন্যদিকে। বাড়ির সবাই অবাক হয়ে আছে। ইনায়াকে কিডন্যাপ করলো কারা? হঠাৎ করেই সবার মনে ইনার জন্য ভয় শুরু করে দেয়। নিধির মতোই ইনার হাল হবে না তো? সোহানা মির্জা আতঙ্কিত মুখ নিয়ে নাহিদ মির্জার দিকে তাকালো। ওনাকেও বেশ চিন্তিত লাগছে। মিজানুল করিম প্রথমে একটু ঘাবড়ে গেলেও এখন কিছুটা নিজের মনকে স্বস্তি দিচ্ছেন এই ভেবে যে জায়ান ইনার কিছুই হতে দেবে না। আয়শা মির্জা এবার ভ্রু কুঁচকে বললেন, ছেলে দুটো ওইখানে যায়নি তো? সকালে কিসের জানি পুলিশ ইনফর্ম করার কথা বলছিল। নওয়াজ মির্জা কথাটাকে উড়িয়ে দেন। তিনি শান্ত গলায় মায়ের পানে তাকিয়ে বলে ওঠেন, তেমনটাই হবে মা। ঈশান আর নাভান এই বিষয়ে জানলে আমাদের বলতো ঠিকই। কেউ কোনো উত্তর দিল না। সামনের পরিস্থিতির জন্য শুধু সবাই ইনায়ের জন্য দোয়া করতে লাগলো। বাবা মাহারা মেয়েটার সাথে যেন কোনো ভুল কিছু না হয়। সোহানা মির্জা নিধিকে বুকে নিয়ে ইনায়ের জন্য কাঁদতে লাগলেন। তিনি ইনার বাবা মাকে দেয়া কথাটা রাখতে পারেননি। মিনারা বেগম মিজানুল করিমকে তাগিদ দিলেন জায়ানকে কল করার জন্য। মিজানুল করিম তাই করলেন, কিন্তু ফোন তোলেনি জায়ান। না জানি আমার ছেলে দুটো আবার কোন বিপদে পা দেয়। আমার কি ভাগ্য, দুই ছেলে এত মহান নেতা হতে গিয়ে নিজেদের জীবন শেষ করে দিচ্ছে। একজনের বউ ধর্ষিতা আর অন্যজন বিয়ে করবে ডিভোর্সি। এই দিন দেখার জন্য ছেলেদের মানুষ করেছিলাম। মানে কার কথা বলছেন আপনি? মিনারা বেগমের কথায় সবাই আশ্চর্য বনে গেল। এই নয় যে নিধিকে ধর্ষিতা বলেছে, আশ্চর্য হয়েছে ডিভোর্সির কথা শুনে। সোহানা মির্জা মিনারা বেগমকে জিজ্ঞেস করে ওঠে, আপনাদের ডিভোর্সি বউ ইনায়া, যাকে এখন আমার ছেলে বিয়ে করতে চাইছে। তাই বলছি, সারা দেশের সমাজসেবা আমার ছেলেরা নিয়ে রেখেছে। মিজানুল করিম মিনারা বেগমকে চুপ করতে বলছেন। তারপরও মিনারা থামেন না। তিনি কিছুটা রাগ নিয়ে বলে ওঠেন,
কেউ আর কোনো কথা বলার ভাষা পেল না, চুপচাপ হয়ে গেল যেন সব কিছু। নিধিও অবাকের পর্যায়ে। এজন্যই কি জায়ান ইনায়ার প্রতি এত আগ্রহ প্রকাশ করছে? উত্তর মেলে না কোথাও, সব যেন ইনায়ার ফিরে আশায় রয়েছে। পুরান ঢাকার ইনায়াদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে নাভান। তখন অদিতি তাকে ফোনে ইনায়ার ভিডিও দিয়ে এখানে আসতে বলেছিল। নাভান তৎক্ষণাৎ শুধু ঈশানকে এই ব্যাপারে জানিয়ে পুলিশ আনতে পাঠিয়ে দেয়। ফাহাদকে মেসেজ করে দেয় সবটা। অদিতি নাভানকে সতর্ক করেছিল যেন কেউ কিছু জানতে না পারে, কিন্তু নাভান রিস্ক নিল একটু। নাভান বাড়িতে ঢুকবে সেই মুহূর্তে দুজন লোক নাভানের মুখে রুমাল চেপে ধরে। নাভান বুঝে গিয়ে অনেক ছোটার চেষ্টা করে এই লোকগুলোর থেকে, নিজেকে ছাড়িয়ে নেয়, কিন্তু শেষ রক্ষা আর হয় না। তীব্র ঝাঁজে আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে আসে নাভানের। শরীরের ভর ছেড়ে দেয় মাটিতে। সময় অতিবাহিত হয় ঘন্টার পর ঘন্টায়। নাভান নিভু নিভু চোখে আস্তে আস্তে করে তাকায়। মাথাটা প্রচণ্ড ঝিমিয়ে রয়েছে তার। একটা বিছানায় শোয়া নাভান। হঠাৎ করে ইনায়ার কথা মাথায় আসতেই নাভান বিছানা থেকে উঠে বসে। বহু কষ্টে দাঁড়িয়েও তাল পাচ্ছে না নাভান। এটা কোন জায়গা তার মাথায় ধরছে না। রুমটা বাইরে থেকে লাগানো। নাভান রুমের মধ্যে থাকা গ্লাসের পানি নিয়ে মুখ ভেজানো। তখনই ওয়াশরুমের দরজাটা খোলার শব্দ পেল নাভান। পেছন ফিরতে রাগে কিরমিরিয়ে ওঠে নাভান। তার পেছনে অদিতি দাঁড়ানো। খোলামেলা লাল একটা নাইটি পরে অর্ধনগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে অদিতি। ঠোঁটে তার আবেদনময়ী হাসি লেগে আছে। নাভানের রাগ হলো ভীষণ। সে প্রচণ্ড রেগে জিজ্ঞেস করে,